নমস্কার। গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। এই বৈঠকে আপনি সব ধরনের গল্প শুনতে পাবেন। সারাদিনের কর্মব্যস্ততা ঝেড়ে ফেলে আসুন গল্পের সাগরে ডুব দিই। এই বৈঠকে আপনি শুনতে পাবেন ভৌতিক গল্প, অলৌকিক গল্প, হাসির গল্প, তন্ত্রমন্ত্রের গল্প, এতে সবই আছে। আজ এই বৈঠকে নিয়ে এসেছি স্বনামধন্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প নিয়ে। আজ তারানাথ তান্ত্রিকের একটা গল্প নিয়ে এসেছি। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট করেন এবং তিনি মাত্র 2টি গল্প লেখেন, আর বাকি গল্পগুলো তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখেন। তাই চলুন শুরু করা যাক আজকের গল্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে আদিনাথের গল্প। সময়টা 1915 সাল। ইউরোপে তখন প্রথম মহাসমর সবে শুরু হয়েছে। কিছু বছরের ব্যবধানে যে 2টি বিশ্বযুদ্ধ মানব ইতিহাসকে আমূল বদলে সম্পূর্ণ একটা নতুন পথে প্রবাহিত করবে তার আভাস মাত্র কেউ তখনও জানে না। যুদ্ধ একটা হচ্ছে বটে, যারা নিজের জনপদের বাইরে কর্মসূত্রে যাতায়াত করে তারা খবরটা জানে, কিন্তু সে যুদ্ধ হচ্ছে অন্য মহাদেশে। ভারতে তার কোনো ঢেউ এসে লাগেনি। লোক পরম্পরায় কিংবদন্তির মতো তা সামান্য উৎসুক যোগায় মাত্র, মানুষকে সন্ত্রস্ত বা উদ্বিগ্ন করে না। সবুজ গাছপালায় ঢাকা শ্যাম স্নিগ্ধ গ্রাম বাংলার জীবন চিরাচরি ধীর লয়ে বয়ে চলেছে। হুগলি জেলার অন্তর্গত এমনই একটা ছোট গ্রামে এই কাহিনীর শুরু। তারকেশ্বর লাইনের সিঙ্গুর স্টেশনে নেমে 8-10 মাইল হেঁটে কিংবা গরুর গাড়িতে গেলে পড়বে রামজয়পুর গ্রাম। গ্রামটি ব্রাহ্মণ প্রধান, কায়স্থ এবং বৈদের বাসও কিছু রয়েছে। গ্রামের একেবারে শেষ সীমায় শ্রমজীবী আর অন্য জাতির কয়েকটি পরিবার বাস করে। কিন্তু সেই যুগে সমাজে যে জাতপাত ঘটিত বৈষম্য বিরাজ করত, রামজয়পুর গ্রামে তার নামগন্ধও ছিল না। ভাগ্যের আশ্চর্য যোগাযোগে এখানে কিছু উদার ও ভদ্র মানুষ এক জায়গায় হয়েছিল। তারা হাসি মুখেই বসবাস করত গ্রামে। প্রতিবেশীদের সুখ ও শান্তি সচরাচর কারো সহ্য হয় না। তাই কাছাকাছি 2-1টা গ্রাম থেকে সমাজপতিদের প্রতিনিধিরা এসে মাঝে মাঝে বিরোধ তৈরি করার প্রচেষ্টা যে করেনি এমন নয়, কিন্তু রামজয়পুর সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শ্রাবণ মাসের শেষের দিক, দিন 3 হলো অবিশ্রাম বৃষ্টি হয়ে চলেছে। কখনো সামান্য ধরে আসে, একটু বাদেই আবার ঝমঝমিয়ে নামে। গ্রামের ভেতরে প্রায় সব রাস্তাতেই কম বেশি কাদা, পথে লোক চলাচল নেই। কে আর এমন দুর্যোগে অকারণে ঘর ছেড়ে বেরোবে? চাকরির জন্য কলকাতায় নিত্যযাত্রার প্রচলন তখনও এমন ব্যাপকভাবে শুরু হয়নি। হাতে গোনা কয়েকজন মাত্র জীবিকার প্রয়োজনে গ্রাম ছেড়ে বেরিয়েছিল। তারা সারা সপ্তাহ কলকাতার মেসে থেকে শনিবারে বাড়ি আসতো, আবার সোমবার সকালে ফিরে যেত। লোকে নিজের ভদ্রাসনেই বাস করত। পারিবারিক জমি জায়গা আর আম কাঁঠালের বাগানের উপসত্ত্বে সংসার চলে যেত সচ্ছলভাবেই। চাহিদা কম থাকায় জীবনের সুখ ছিল। আকাশে মেঘ থাকায় সন্ধে নেমেছে একটু তাড়াতাড়ি। ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় সান্ধ্য আড্ডা জমে উঠেছে দারুণ। বেশ বড় বাড়ি, তারপরে দুর্গা মণ্ডপ আর নাট মন্দির। নাট মন্দির পার হয়ে দুদিকে দেউরির ভেতর দিয়ে বাড়িতে ঢোকার পথ। এরই ডান দিকে বড় বৈঠকখানা। চৌকি বা তক্তাপোষ নয়, মেঝেতে মোটা শতরঞ্জি পাতা, তার উপর সাদা ফরাস। একসঙ্গে 15-20 জন বসে আড্ডা দিতে পারে। ষোড়শী চাটুর্যের আড্ডা এই গ্রামে বিখ্যাত। এমন ঢালাও তামাকের ব্যবস্থা আর কারো বাড়িতে নেই। তাছাড়া আড্ডার মধ্যে অন্তত একবার কাঁসার বাটিতে করে সর্ষের তেল দিয়ে জবজবে করে মুড়ি মাখা আর ছোলা ভাজা আসবেই। ষোড়শী চাটুর্যের উঠোনে 22 হাত বেড়ের ধানের গোলা 4টে। ধান ছাড়াও বিভিন্ন রকমের শস্য
আর সবজি চাষ আছে বহু বিঘের। আপ্যায়নের বিষয়ে তার কষ্ট হওয়ার কথা নয়। গ্রামবৃদ্ধরা রোজ ভিড় করেন তার বাড়িতে। আজ হচ্ছিল গল্পের রাজা ভূতের গল্প। বাড়ি ভেতর থেকে চাল ভাজা ছোলা ভাজা এসে গেছে, মুখো ঘুরছে হাতে হাতে। ঘরের কড়িকাঠ থেকে লোহার বেঁকানো হুঁকে ঝুলছে হিংসের ডবল পোলতের বাতি। সজল বাতাসে সেটা সামান্য দুলছে, ফলে আড্ডাকারীদের ছায়া দুলছে বৈঠকখানার দেয়ালে। আলো ছায়ার মায়ায় জমে উঠেছে অপ্রাকৃত গল্পের আসর। আদিনাথ চক্রবর্তী বললেন, আরে তোমরা তো বেশিরভাগই শোনা কথাই বলছো, নিজেরা তো কিছুই দেখোনি, ওসব গল্পের মূল্য কি? নিবারণ ভাদুরী উপরে রাম গাঙ্গুলি হাতে ধরিয়ে দিয়ে বললেন, এ সরসী, এ ভ্যালসা তামাক কোত্থেকে জোগাড় করলে? গলায় একটু শেকও লাগে না ছাই। একটু ভদ্র তামাকের ব্যবস্থা করো, না হলে নিজেই তামাকটাকে গুজে আড্ডায় আসতে হবে। আর হ্যাঁ আদিনাথ, তুমি তো বেশ বড় বড় কথা বলছো, নিজে কি দেখেছো বলো, আমরাও একটু শুনি। কেবল এটা সেটা বলে বাজার গরম হবে না। সরস্বতী চাটুর্য বললেন, হ্যাঁ সেই ভালো। চক্রবর্তী মশাই এতক্ষণ চুপ করে শুনে যাচ্ছিলেন, এবার ওরই গল্প হোক। আদিনাথ বললেন, গল্প নয় গল্প নয়, সত্যি কাহিনী। বেশ তো, তাই হোক। পাতিরাম মজুমদার একটু ভালো মানুষ, ভীতু ধরনের লোক। আড্ডায় অনেকক্ষণ ধরে ভূতের গল্প তার পছন্দ হচ্ছিল না। এবার তিনি একটু সন্ত্রস্ত হয়ে বললেন, বলছি আজ না হোক এই পর্যন্তই থাক। দেখছো তো আকাশের গতিক, বেশি জোরে নামলে আর বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়বে। শুনছো মেঘের ডাক? সরস্বতী চাটুর্যে একটু হেসে বললেন, আরে বসো বসো, আমার চাকর তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। পাতিরাম হতোদ্দাম হয়ে আবার বসে পড়লেন। আদিনাথ গল্প বলতে লাগলেন, তোমরা তো জানো শ্বশুরবাড়ির সম্পত্তি পেয়ে আজ 17 বছর হলো আমি এই গ্রামে বাস করছি। আমার ছেলেবেলা আর বিবাহিত জীবনের প্রথম কয়েকটা বছর কেটেছে আমার পৈতৃক গ্রাম বাহিরগাছিতে। সেখানে আমাদের 3 মহলা বাড়ি। বাপ জ্যাঠা পিসি খুড়ো আরও এক গাদা ছেলেপুলে নিয়ে সে বাড়ি সব সময় গম গম করত। নিজেদের মধ্যে ভাব ভালোবাসা ছিল। এখানে বাস করতে আসি ঝগড়া করে নয়, কোনো বিরোধের জন্য নয়। এসেছিলাম বাবার কথায়। তিনি বলেছিলেন, আদিনাথ আমার কথাটা শোনো, তুমি রামজয়পুরে গিয়ে বাস করো অন্তত কিছুদিনের জন্য। বৌমার বাবা গত হয়েছেন, রয়েছেন কেবল বেয়ান ঠাকুরুন, তিনিও শয্যাগত। তাকে দেখাশোনা করা তোমার কর্তব্য। তাছাড়া কিছু মনে করো না, যতদূর জানি তাদের সম্পত্তি পরিমাণও কম নয়। বৌমাও তাদের একমাত্র সন্তান, সব কিছুই তারই প্রাপ্য। এ সময়ে সেখানে উপস্থিত থেকে নিজেদের জিনিস বুঝে নেওয়া ভালো। আর এই বাড়িতে তো জায়গার অভাব হয়ে পড়ছে ক্রমশ, দেখতেই তো পারছ। লোক সংখ্যা বাড়ছে, সে তুলনায় তো থাকার জায়গা বাড়ছে কই। যদি আলাদাও থাকো তাহলে প্রীতির ভাব কখনো কমবে না। যাওয়া আসা বজায় রেখো, সেটাই বড় কথা। তারপর বাবার কথা শুনে এখানে আসি। বছর খানেকের মধ্যে শাশুড়ি ঠাকুরুন মারা গেলেন। সম্পত্তি দেখাশোনার ভার আমারই উপর এসে পড়ল। তবু বছরে অন্তত একবার পুজোর সময়ে বাহির কাছে যেতাম। কয়েক বছর পরও বাবা মারা গেলেন, তাই পৈতৃক গ্রামের সঙ্গে সেভাবে আর যোগাযোগ বজায় রইল না। যাই হোক, যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 12-13 বছর হবে। শীতকাল। দোলায় গায়ে দিয়ে বাইরে দালানে বাবার কাছে বসে পড়াশোনা করছি। বাবা বসে হিসাবে কাগজপত্র দেখছেন। এমন সময় একটা ভবঘুরে চেহারা লোক এসে উঠোনে দাঁড়ালো। আমি তখন নেহাত ছোট, মানব চরিত্র ঠিকঠাক বোঝবার বয়স তখনও হয়নি। কিন্তু লোকটাকে দেখে প্রথমেই যে কারণে আমার অবাক লাগলো তা হলো যে আমি লোকটার বয়স আন্দাজ করতে পারলাম না। এ ব্যাপারটা ভালো করে বুঝে নাও। কোনো মানুষকে প্রথম দেখলে তার বয়স সঠিক না জানা থাকলেও
আমরা 30 কি 35 কিংবা ধরো 55 কি 60 এরকম মনে করি। অর্থাৎ কারো বয়স একদম সঠিক বলতে না পারলেও আন্দাজটা কাছাকাছি থাকে। কিন্তু এই লোকটাকে দেখে মনে হলো এর বয়স 30, 40, 50, 60 কিংবা 70, যা কিছু একটা হতে পারে। পরনে খাটো আধময়লা ধুতি, গায়ে আধময়লা ফতুয়া, আর কাঁধে ভাঁজ করা রয়েছে একটা খয়েরি রঙের মোটা চাদর। এই ভয়ানক শীতেও লোকটা সে চাদর গায়ে জড়ায়নি। গালে খোঁচা খোঁচা কাঁচা বাঁকা দাড়ি, মাথায় অবিন্যস্ত ঝাঁকড়া চুল। সবচেয়ে আশ্চর্য হলো তার চোখ দুটো সোজাসুজি সামনে তাকিয়ে আছে, অথচ মনে হচ্ছে সে কিছুই দেখছে না। পাগলের মতো, কিন্তু পাগল নয়। তার দৃষ্টিতে চিন্তা সঙ্গতির বাঁধনি আছে। বাবা মুখ তুলে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোথেকে আসছো, কে তুমি? খুব মোলায়েম ও মৃদু গলায় সে বললে, আমি একজন পথিক, কোথাও থেকে আসছি না। আমার বাড়ি ঘর কিছু নেই, আমি আজ এখানে ভাত খাবো। তার কথাগুলো অসংলগ্ন। হঠাৎ এইভাবে কেউ কারো বাড়িতে ভাত খেতে চায় নাকি? বাবা বললেন, তোমার নাম কি? এখন বাড়ি না থাকতে পারে, কিন্তু এক সময় তো ছিল। মানুষ তো আর আকাশ থেকে পড়ে না, পরিচয়টা দাও। সে কেমনভাবে যেন হেসে বললে, হে হে, আমার নাম অমর। বাবা ছিলেন পণ্ডিত মশাই, নাম ঈশ্বরচন্দ্র সর্বভৌম। আমি আপনার কাছে ভাত খাবো। বাবা ছিলেন মানে কি? এখন তিনি কোথায়? অমর ডান হাতের তর্জনী উপর দিকে তুলে দেখালো। বাবা লজ্জিত হয়ে বললেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাও কি? মাও ওখানে? ও, তা বাড়ি কোথায় ছিল? অনির্দিষ্ট একটা দিক দেখিয়ে অমর বললে, ওই দিকে। তারপর একটু থেমে বললে, ভয় নেই, আমি চোর ডাকাত না। বাবা লজ্জা পেয়ে বললেন, আরে না না না, আমি তা মনে করিনি। আসলে তোমার কথাবার্তা একটু অদ্ভুত ধরনের কি না, তাই আর কি। উঠোনের নিমতলার ইনারা থেকে বালতি করে জল তুলে হাত মুখ ধুয়ে অমর এসে বারান্দায় উঠে বসলো। বাবার ভয়ে সেদিকে বেশি তাকাতে পারছি না, কিন্তু কান খাড়া হয়ে রয়েছে। বাবা জিজ্ঞেস করলেন, এখন কি কিছু খাবে? রাত্রিতে কোথায় ছিলে? সকালে উঠেই হাঁটছো বুঝি? বাবা কেন এ প্রশ্ন করলেন তা আবঝা আবঝা বুঝতে পারলাম। মাইল চারেক দূরে চাপা গাড়ি ছাড়া কাছাকাছি অন্য কোনো গ্রাম নেই। তার পরের গ্রাম ময়নাচাঁদা, সেও অনেক দূর। সকালে উঠে সেখান থেকে হেঁটে আসা সম্ভব নয়। লোকটা কি বলে বাবা দেখতে চাইলেন। অমর সহজভাবে বললেন, না, আমি এখন কিছু খাবো না, একেবারে দুপুরে ভাত খাবো। আর যদি থাকতে দেন তাহলে আজ রাত্রিটাও থেকে যেতে পারি। এই ভিটেতে একটু স্বপ্ন দেখতে হবে কি না। এবার আমি বাবার শাসনের কথা ভুলে অমরের দিকে তাকালাম। চোর ডাকাত না হতে পারে, কিন্তু পাগল নিশ্চয়। স্বপ্ন দেখতে হবে মানে? বাবা এবার একটু কড়া গলায় বললেন, পাগলামি করো না। আমি যা বলছি তার সোজা উত্তর দিচ্ছ না কেন? তোমার নাম তো অমর। আগে হ্যাঁ, অমর জীবন। বাবার নাম বললে ঈশ্বর। সবারই বাবার নাম ঈশ্বর। আবার পাগলামি করে। স্বপ্নের ব্যাপার কি বলছিলে যেন, ওর মানে কি? অমরের কণ্ঠস্বর ভারী মৃদু, মিষ্টি আর ভদ্র। সে বললে, রাগ করবেন না, আমার কথাবার্তা একটু ওই পাগলেটের মতো, কিন্তু আমি লোকটা খারাপ নয়। আপনাদের এই বাড়ির দক্ষিণ দিকের ভিতটা সামান্য নিচু, তা জানেন? সমস্ত বাড়িটা একটু কাত হয়ে আছে, উত্তরে উঠে দক্ষিণে ঝুঁকে। আপনাদের বাড়িতে কখনো শালিক বসে না, খেয়াল করেছেন কখনো? আপনি তো এ বাড়ির কর্তা, আপনার অনামিকা মধ্যমার চেয়ে বড়, এ বাড়ির প্রত্যেক বড় ছেলের তাই। ঠিক বলছি তো? আমি অবাক হয়ে গেলাম। সত্যি তো তাই। আমার মাঝের আঙুলের চেয়ে পরের আঙুলটা বড়। মেজ কাকা আর ছোট কাকার বড় ছেলেরও তাই। কিন্তু এই লোকটার পক্ষে
সেসব কথা এত তাড়াতাড়ি কী করে জানা সম্ভব? বাবা বললেন, তাতে কি? অমর বললেন, সেই জন্যই তো আমি এই বাড়িতে একটা রাত ঘুমিয়ে স্বপ্ন দেখতে চাই। এটাই আমার কাজ। পথে পথে ঘুরে বেড়াই, মন্দিরে, চাতালে, গাছতলায় বা অন্য কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। সব জায়গাতে কিন্তু স্বপ্ন দেখা যায় না। ওর একটা নিয়ম আর লক্ষণ আছে, সে বুঝিয়ে বলা যাবে না, কিন্তু আমি ঠিক টের পাই। কাল সকালে আমি আরও অনেক কথা বলতে পারবো। বাবা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি তাহলে আজ রাত্রিতে এখানে থাকতে চাইছো? বারে, না হলে স্বপ্ন দেখবো কি করে? জেগে কি আর স্বপ্ন দেখা যায়? বাবা আর কিছু বললেন না, মুখ নামিয়ে আবার হিসেবে খাতায় মন দিলেন। আমিও কাঠাকালি বিঘাকালি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। অমর দুই হাতে হাঁটু বেড় দিয়ে তার উপর থুতনি রেখে বসে রইল। অনেকক্ষণ পরে বারান্দা থেকে নেমে নিম গাছের গোড়ায় পড়ে থাকা একটা লম্বা কঞ্চি তুলে নিয়ে সেটা দিয়ে পুরো উঠোনটা মেপে ফেলল। তারপর নিজের মনে মনেই বিড় করে কী সব বলতে লাগলো। 38, 38 কেন? বাকি 4 কোথায় গেল? বাকি 4 তা কেমন করে হবে? আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। বাবার মুখ খাতার দিকে নামানো, কিন্তু চোখ দিয়ে তিনি অমরের কাণ্ড দেখছেন। কিসের 38? আরও 4 বেশি হলেই বা তাতে কি হতো? উঠোন মাপা হয়ে গেলে কঞ্চিটা আবার যত্ন করে নিম গাছের তলায় রেখে এলো। আমরা আবার পড়ায় মন দিলাম। দুপুরে খেতে বসে অমর জীবন ভাত খেলো খুব কম। পাড়া গায়ে একটা বাচ্চা ছেলেও তার চেয়ে বেশি ভাত খেয়ে থাকে। বাবা খেতে খেতে একবার বললেন, আর ভাত নেবে না? মাছের লাজা দেবো একটা? না না না, বেশি খেলে স্বপ্ন দেখা যায় না, খালি পেট মোটা হয়। খাওয়া হয়ে গেলে গুরুজনরা বিশ্রাম করতে গেলেন। অমর উঠোনে নেমে মনোযোগ দিয়ে নিম পাতা কোড়াতে লাগলো। তার কাজ করার ভঙ্গিটা খুব সুন্দর। একটি একটি করে হলুদ ঝরা পাতা তুলে ফু দিয়ে ধুলো ঝেড়ে সে হাতের মুঠোয় গুছিয়ে রাখছে। অনেক পাতা জড়ো হয়ে গেলে বারান্দায় উঠে এসে সেগুলো আলপনার মতো করে সাজাতে লাগলো। আমরা ছেলেপুলেরা তার কাছে দাঁড়িয়ে তার কাজ দেখছি। একটু একটু করে বারান্দার ওপর নিম পাতা দিয়ে তৈরি হলো সুন্দর এক আলপনা। সে মাথাটা একটু কাত করে নিজের শিল্পকর্ম দেখতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কি হলো? সে আমার দিকে তাকালো, বলল, বলো তো এটা কি হলো? এটা তো একটা আলপনা, কিন্তু এ দিয়ে কি হয়? সরাসরি সে কথার উত্তর না দিয়ে অমর বলল, আচ্ছা, এটা দেখে তোমার মনে কি ভাব জাগছে আমাকে বলো। বললাম, ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে, আনন্দ হচ্ছে। বাহ, তাহলে তুমি তো আসল জিনিসটাই বুঝে গেছো। এটা দিয়ে কিছু হয় না, ভালো লাগে তাই বানালাম। আমার খুব পছন্দ হয়ে গেল লোকটিকে। তার কথার অর্থ সবটা বুঝতে না পারলেও যেহেতু আমাদের পরিবারে কিছু কিছু জ্ঞান এবং সংস্কৃতির চর্চা ছিল, সেহেতু তার বক্তব্যের সৌন্দর্য ও গভীরতা আমাকে স্পর্শ করল। মাঝে মাঝে বাতাসে দু একটা পাতা এদিক সেদিক সরে গেলে সে হালকা আঙুলের ছোঁয়ায় সেগুলিকে আবার ঠিক করে সাজিয়ে দিচ্ছিল। রাত্রিতে সে কিছু খেলো না। বাড়ি ভেতর থেকে মা অবাক হয়ে বললেন, ও মা, সে আবার কি কথা? অতিথি মানুষ না খেয়ে থাকবে কি রকম করে? বাবাও তাকে বললেন, বাপু, পাগলামি করতে হয় তার জন্য তো কত জায়গা পড়েছিল, খামোখা আমার বাড়িতে সে বিব্রত করা কেন? অমর জীবন রাগও করে না, কিছুই না, কেবল মৃদু হাসে আর ঠান্ডা গলায় বলে, ও আমার অভ্যেস আছে, স্বপ্ন দেখার দিন রাত্রিতে মুখ এঁটো করতে নেই যে। আমাদের বাড়িতে অতিথিকে যত্ন করা হতো আপন লোকের মতো। এমনিতে সেই যুগে মানুষকে সম্মান করা হতো, অতিথিকে মনে করা হতো নারায়ণ। বাংলায় অন্যের জন্য হাহাকার ছিল না। সবার হাতে নগদ পয়সা না থাকলেও বাড়িতে ধান ছিল। কারো বাড়িতে আশ্রয় চেয়ে কেউ পায়নি এমন শোনা যেত না। সেই স্বাভাবিক সৌজন্যবশত
বাবা অমরজীবনকে বৈঠকখানার ভেতরে মশারি টাঙিয়ে বিছানা করে দিয়েছিলেন, কিন্তু সে শুল উঠোনের পাশে বারান্দায়। আমি রাত্রিতে শুতাম মায়ের কাছে। ভিতর বাড়ির সেই শোবার ঘরের জানলা দিয়ে নাট মন্দিরের ও পাশের বারান্দার কিছুটা দেখা যায়। অনেক রাত্রে ঘুম ভেঙে একবার তাকিয়ে দেখি, নাট মন্দিরের ও ধারটা যেন খুব হালকা নীল একটা আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। আমার চোখে তখন গভীর ঘুম লেগে আছে। খাটের ওদিকে ঘুমন্ত মায়ের গভীর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। ঝিমঝিম করছে দুপুর রাত। সেই আবছা চেতনার মধ্যেও অবাক হলাম, কিসের আলো ওখানে? ওদিকে তো বারান্দায় সেই অতিথি লোকটা শুয়ে আছে। এসব ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়েছি জানি না। সকালবেলা নাট মন্দিরে আসর বসলো স্বপ্ন কাহিনী শোনার। মোটা মোটা থামের আড়ালে মা কাকিমারাও এসে দাঁড়িয়েছিলেন। পুরুষেরা বসেছেন ঠাকুর দালানের মেঝেতেই। বাবা গম্ভীর গলায় বললেন, স্বপ্ন দেখেছো তাহলে কাল রাত্রে? অমর বলল, আগে হ্যাঁ, আমি জানতাম দেখতে পাবো। কি দেখলে? অমর বলতে শুরু করলো। তার বাচনভঙ্গিও পরিশ্রিত ও মার্জিত। আমরা অবাক হয়ে তার কথাগুলো শুনতে লাগলাম। বাবার দিকে তাকিয়ে সে বললে, কর্তামশাই, প্রথমে একটা ভালো খবর বলি। আপনার এক ভাই ছোটবেলাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন, কেমন কিনা? আশ্চর্য হয়ে বাবা বললেন, হ্যাঁ, আমার সব থেকে ছোট ভাই 14 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু তুমি কিভাবে? স্বপ্নে দেখেছি। শুনুন, আপনার সে ভাই জীবিত আছেন। সে কি? কোথায় সে? বেঁচে থাকলে বাড়ি ফিরে আসে না কেন? উনি এখন সন্ন্যাসী, উত্তর ভারতে কোথাও আছেন। জায়গাটা ভালো করে ধরতে পারলাম না, তবে উনি যে আর ঘরে ফিরবেন না সেটা বুঝতে পারলাম। কেদারনাথ নাম ছিল, তাই না? বাবা ক্রমেই আরো অবাক হয়ে যাচ্ছেন। বললেন, ঠিক ঠিক। বাড়ির মেয়েরা থামের আড়াল থেকে বেরিয়ে এসেছেন। ঠাকুমা তখন বাড়ি ভেতরে ছিলেন। তখন তিনি বেশ বৃদ্ধা। তাকেও নিয়ে আসার জন্য একজন কাকিমা চলে গেলেন। আমি অমরের দিকে তাকিয়ে আছি। সত্যিই তো, আমরা যাকে ছোট কাকা বলি তিনি আসলে বাড়ির ছোট ছেলে নন। আমার ছোট কাকা কৌশলে উদাস প্রকৃতির ছিলেন। 15 বছর বয়স পূর্ণ হতে যখন আর মাত্র কয়েকদিন বাকি, তখন এক বস্ত্রে বাড়ি ছেড়ে চলে যান। তাকে আমরা কখনো দেখিনি। সে সময় বাবা বা অন্য কাকাদের বিয়ে হয়নি। আসলে আমরা শেষ কাকাকে বর্তমানে ছোট কাকা বলে ডেকে থাকি। ছোট কাকার গৃহত্যাগের গল্প আমরা শৈশব থেকে শুনে আসছি। সে সময় গ্রামে সারা রাতব্যাপী যাত্রার আসর বসত। ঝুলন পূর্ণিমা উপলক্ষে গাঁয়ে নিমাই সন্ন্যাস পালার আয়োজন করা হয়েছে। নবদ্বীপ থেকে খাস নারায়ণ অধিকারী দল আসবে। লোকের মধ্যে সাজো সাজো রব। শুনেছি এই দলে যে নিমাই সাজত তার অভিনয় দেখার মতো। দর্শকেরা পাগলের মতো হরিধ্বনি দিয়ে দুহাত তুলে নাচতে শুরু করত। কিছুক্ষণের জন্য যাত্রার আসর সত্যি সত্যিই সংকীর্তনের আসর হয়ে উঠত। এই অভিনয় দেখে ছোট কাকা পরের দিন সকালে আর বাড়ি ফিরলেন না। কোথায় যে গেলেন কে জানে। সে যুগে যতটা সম্ভব খোঁজাখুঁজি করা হয়েছিল, কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর যেমন হয়, যন্ত্রণার ওপর একটু একটু করে সময়ের পলি জমে কষ্টটা কমে এলো। কেবল ঘটনাটা একটা পারিবারিক পুরনো গল্প হয়ে রইল। রাম, রাম কই? ও রাম! ঠাকুমাকে ধরে আনছেন মেজ কাকিমা। বাবার নাম রামনাথ। তিনি উঠে দাঁড়ালেন, বললেন, কি মা, এই যে আমি এখানে। তিনি এগিয়ে গিয়ে ঠাকুমার হাত ধরে দাঁড়ালেন। মেজ বউ কি বলছে রাম? ছোটকুর নাকি খবর পাওয়া গেছে? বৃদ্ধার চোখে আগ্রহের উজ্জ্বল্য। বাবা একটু আমতা আমতে বললেন, এই যে এ লোকটা, ওর নাম অমরজীবন। ও কাল থেকে আমাদের বাড়িতে অতিথি। ও নাকি স্বপ্ন দেখেছে ছোটকু বেঁচে আছে, ভালো আছে। তুমি দাঁড়িয়ে কাঁপছো কেন?
বসো এখানে। ঠাকুমা বাবার কথায় ভ্রুক্ষেপ না করে অমরের দিকে তাকিয়ে বললেন, তুমি কে বাবা? ঠাকুমাকে দেখে অমর দাঁড়িয়ে উঠলেন। এবার এগিয়ে এসে প্রণাম করে বললেন, মা, আমার নাম অমর জীবন, আমিও আপনার এক ছেলে। গতকাল অমর কিন্তু বাবাকে প্রণাম করেনি। সাধারণ ভদ্রতা এবং বিনয় বজায় রেখে কথা বলেছিল বটে, কিন্তু ভক্তিতে গলে পড়ে আধিক্যতা করেনি। অথচ বাবা খুব রাশভারী এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। লোকে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেত না। ঠাকুমাকে দেখে অমর প্রথমে উঠে দাঁড়ালো, তারপর পায়ে হাত দিয়ে প্রণাম করলো। কেন যেন তার এই আচরণ আমার খুব সুন্দর বলে মনে হলো। ঠাকুমা বললেন, তুমি জানতে পেরেছো ছোটকু বেঁচে আছে, ভালো আছে? হ্যাঁ মা। কি করে জানলে? একটু চুপ করে থেকে অমর বললে, মা, আমি ঠক জোচ্চোর কিংবা ধর্মের ব্যবসাদার হলে বলতাম বিশেষ ক্ষমতায় ডাকিনী যোগিনীকে বশ করে বা নানা রকম কঠিন প্রয়োগে তা জানতে পেরেছি। এবার এত টাকা দিন, তাহলে যাগযজ্ঞ করে সে ছেলেকে ফিরিয়ে আনবো। কিন্তু আপনাকে বাজে কথা বলবো না মা, ওসব কিছুই আমি জানি না। আমার একটা জন্মগত ক্ষমতা আছে। আমি স্বপ্নে অনেক কিছু দেখতে পাই। কাল রাত্রিতে এ বাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখে জানলাম আপনার ছোট ছেলের কথা। ঠাকুমা বললেন, সে ফিরে আসবে না বাবা? না মা, আর কেনই বা ফেরাবেন? তিনি ভালো আছেন, সন্ন্যাস গ্রহণ করে ঈশ্বরের আরাধনা করছেন। জানেন মা, হিন্দু ধর্ম বলে কোনো বংশের ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সেই বংশ পবিত্র হয়ে যায়। আনন্দ করুন মা, ছেলের গৌরবে আনন্দ করুন। ঠাকুমা অমরের মাথায় হাত দিয়ে বললেন, বাবা, যদি আমার ছোটকু ভালো থাকে, শান্তি পেয়ে থাকে, তাহলে সে নাই বা ফিরল, তার সুখেই আমি সুখ। তুমি এটুকু খবর যে দিলে, তার জন্য ভগবান তোমার মঙ্গল করুন। তুমি আমাকে মা বলে ডাকলে, আমি তোমাকে আশীর্বাদ করছি। এই সময় অমর হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড করল। সে বলল, মা, আপনি দেখবেন আপনার ছেলেকে? আমি দেখাতে পারি, কিন্তু কথা দিন তাকে ফিরে আসার জন্য আদেশ করবেন না। তাহলে হয়তো সে ফিরে আসবে, তার এতদিনের সাধনা নষ্ট হয়ে যাবে। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। কথা দিন। বাবা এগিয়ে এসে অমরকে বললেন, দেখ ভাই, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মাকে সরল মানুষ পেয়ে তুমি। ঠাকুমা বাধা দিয়ে বললেন, তুই থাম। তারপর অমরের দিকে তাকিয়ে বললেন, আমি কথা দিলাম, আমাকে কি করতে হবে বলো? কিচ্ছু না মা, আপনি এইখানে বসুন। ঠাকুমা তখন নিজে মাটিতে বসতে বা উঠতে পারত না। মা আর মেজ কাকিমা তাকে ধরে আস্তে করে ঠাকুরদালানের মেঝেতে বসিয়ে দিলেন। সামনে বসলো অমর। ঠাকুমার হাত আলতো করে ছুঁয়ে বলল, আমার দিকে তাকান, মন শান্ত করুন মা, একদম হালকা করে দিন। সোজা আমার চোখের দিকে দেখুন, একদম সোজা। কি বলবো ভায়া, তখন ভর সকাল, আমরা অতগুলো লোক দাঁড়িয়ে, আমাদের সামনেই ঠাকুমা ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন। মাথা হেলে পড়ল না, শরীর কাত হলো না, কেবল চোখ দুখানা আস্তে আস্তে বুজে এলো। সুন্দর সমাহিত মুখ, যেন ধ্যান করছেন। অমর এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। তারও দেহ নিস্পন্দ, সমস্ত শরীরে দৃঢ় একাগ্রতার ভঙ্গি। কত বছর আগেকার কথা, তবু এখনও সে দৃশ্য স্পষ্ট মনে আছে। সেই আমাদের চক মিলানো ঠাকুর দালান, বাবা, কাকা, মা, কাকিমারা আর কর্মচারীর দল ভিড় করে দাঁড়িয়ে আছে। উঠানে শীতকালের সোনা রং রোদ্দুর এসে পড়েছে। সে উঠানে কিসের যেন দানা খুঁটে খুঁটে খাচ্ছে গোলাপ আয়রার দল। কতগুলো লোক দাঁড়িয়ে, কেউ কথা বলছে না। দেখলাম ঠাকুমার মুখে সূক্ষ্ম একটা হাসি ফুটে উঠল। বাচ্চারা ঘুমিয়ে স্বপ্ন দেখলে ঠিক অমন করেই হাসে। 2-4 মিনিট হাসিটা রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠাকুমা আবার শান্ত
সমাহিত বাহ্যিক আবেগ শূন্য। অমর মৃদু গলায় ডাকল, মা, এবার জাগুন, দেখা হয়েছে তো, এবার তাকান। আস্তে আস্তে ঠাকুমা চোখ খুললেন, যেন একটু অবাক হয়ে চারদিকে তাকালেন। কোথায় রয়েছে বুঝতে না পারলে মানুষ যেমনভাবে তাকায়। তারপর সামনে অমরকে দেখে তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। অমর বলল, হয়েছে মা? ঠাকুমা বললেন, হ্যাঁ বাবা, হয়েছে। বাবা ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলেন, কি দেখলে মা? ছোটুকে দেখতে পেলে? সে কথার উত্তর না দিয়ে ঠাকুমা বললেন, বৌমারা, আমাকে ধরে তোলো, আমি ঘরে যাব, ঘরে দিয়ে এসো। দুপা গিয়ে পেছন ফিরে তাকালেন ঠাকুমা। অমরের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন, আমি কিছুটা বুঝতে পেরেছি তুমি কে, আবার এসো মাঝে মাঝে। অমর বলল, আসবো মা, মাঝে মাঝে আসবো। ঠাকুমা চলে গেলে বাবা বললেন, এ কি উৎপাত, কি চাও তুমি, তুমি কে? অমর এবার মুখ তুলে বেশ ব্যক্তিত্ব মেশানো গলায় বললে, দেখুন, আমি একজন সাধারণ মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই। আপনি কি আমাকে বিশ্বাস করছেন? আমি তো আপনার কাছে কিছু চাইনি, কেবল এক রাত্রির আশ্রয় ছাড়া। তাহলে মাকে তুমি কি দেখালে? মাও তোমাকে কি বলে গেলেন বুঝলাম না, এর মানে কি? কিছুই না, উনি বুড়ো মানুষ, ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ওর মনে দুঃখ রয়েছে, সে দুঃখ মা ছাড়া কেউ বোঝে না। ওনাকে যদি একটু আনন্দ দিয়ে থাকি তাহলে কি ক্ষতি হয়েছে বলুন? তা না, কিন্তু মাকে কেন হঠাৎ, মানে বলছি যে, হঠাৎ নয়, কারণ আছে। বললে যদি রাগ না করেন তাহলে বলতে পারি। বাবা একটু ইতস্তত করে বললেন, বলো। রাগ করার মতো কথা নিশ্চয়ই বলবে না? আপনার মা আর বেশি দিন বাঁচবেন না, সে তো জানা কথাই। উনি বুড়ো হয়েছেন, 85 বছর বয়স। এটা আর তুমি নতুন কথা কি বললে? যাই হোক, তাতে কি? অমর বললে, আজ পৌষ মাসের 3 তারিখ, এই ফাল্গুন মাসের 15 তারিখে শুক্লা ত্রয়োদশীর দিনে সকালে উনি চলে যাবেন। ছেলের খবর জানতে পারলেন না, এ কষ্ট নিয়ে যেতেন, তাই ওনাকে একটু আনন্দ দিয়ে গেলাম। বাবা রেগে উঠে বললেন, তুমি তো অদ্ভুত লোক, আমার বাড়িতে অতিথি হয়ে এসে আমার মায়ের মৃত্যুর কথা শোনাচ্ছ। জানো, তোমাকে আমি ইচ্ছে করলে। অমর জীবন হেসে বললে, এই দেখুন, আপনি রাগ করবেন না বলে কথা দিয়েও রাগ করছেন। আপনাদের সবাইকে রেখে ভগবানের নাম করতে করতে মা পূর্ণবতীর মতো চলে যাবেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেহ ধারণ করলে তো একদিন ছেড়ে যেতেই হয়, কেউ চিরজীবী নয়। আর আমার কথা যদি না ফলে তাহলে তো ভালোই, প্রাণ ভরে তখন আমাকে গালাগাল দেবেন। বাবা বললেন, তুমি আমাকে দেখাতে পারো? আমি যদি ছোটুকে দেখতে পাই তাহলে বিশ্বাস করি, পারো দেখাতে? দেখুন, আপনাকে বিশ্বাস করাবার কোনো দায় আমার নেই। আপনি আমাকে অবিশ্বাস করলে তাতে আমার কিছু এসে যাবে না। অকারণে শক্তির অপব্যয় করতে নেই। তার মানে তোমার মধ্যে কোথাও ফাঁকি আছে, তুমি চালাকি করছো। অমর বললে, আপনার মা কিন্তু তা মনে করেন না। আচ্ছা, একটা কাজ করা যাক, আপনার বংশের একটা হারানো জিনিসের সন্ধান আপনাকে দিয়ে যায়, তাহলে হয়তো আমাকে আর পুরোপুরি জোচ্চোর বলে মনে হবে না, কেমন? বাবা ধরা গলায় বললেন, কি জিনিস? 3-4 পুরুষ আগে আপনাদের বংশে একটা অষ্টধাতুর বিষ্ণু মূর্তি ছিল, জানেন কি? বিস্মিত হয়ে বাবা বললেন, হ্যাঁ, ঠিক কথা। 3-4 পুরুষ কেন, আরও বহু বছর আগে সে মূর্তি আমাদের গৃহদেবতা হিসাবে পুজো করা হতো। কিন্তু বর্গী হামলার সময় সে মূর্তি আমার পূর্বপুরুষেরা কোথাও লুকিয়ে ফেলেন অথবা হারিয়ে যায়, আর আমরা পাইনি। তুমি তুমি কি বলতে চাও? আমি জানতে পেরেছি সে মূর্তি কোথায় আছে। আপনার লোকেদের কাউকে বলুন একটা শাবল নিয়ে আমার সঙ্গে আসতে, আপনারাও আসুন। ঠাকুর দালান থেকে নেমে দেউরির ভেতর দিয়ে অমর উঠোনে গিয়ে নামলো। তার পিছনে পিছনে বাড়ির সবাই মিছিল করে চললাম।
অমর এমনভাবে হাঁটছে যেন সে একেবারে নিশ্চিতভাবে জানে কোথায় যেতে হবে। বাড়ির উত্তর ভিতের কোণায় এসে সে থামল। গদাধর নামে আমাদের এক কর্মচারী হাতে ছিল শাবল। অমর তাকে বললে, এইখানে ভিত খোঁড়ো। গদাধর বাবার দিকে তাকালো। বাবা অমরকে বললেন, কতটা খুঁড়তে হবে? মাটি নয়, দেয়ালের গা থেকে 3-4টে করে ইট খসাও, এই জায়গায়। বাবা বললেন, সে কি কথা? ভিতের ইট খসলে বাড়ির ক্ষতি হবে না? কিচ্ছু হবে না, কয়েকটা মাত্র ইট, কাল রাজমিস্ত্রি ডেকে গাঁথিয়ে নেবেন। কিন্তু এখানেই খুঁড়তে হবে কেন? কারণ এ বাড়ি উত্তরে উঁচু, আর এখানেই উত্তরের ভিত শেষ। এখানে শ্রী বিষ্ণু রয়েছেন বলেই এদিকটা সময়ের সঙ্গে সঙ্গে মাটিতে বসে যায়নি। জানেন তো, যে জমির উপর বাড়ি তৈরি তার রকম অনুযায়ী 50, 100 কি 150 বছরে ভিত সামান্য একটু বসে যায়। আপনাদের বাড়িতেও তাই হয়েছে, কেবল বিষ্ণুর অধিষ্ঠানের জন্য উত্তর দিক সামান্য উঁচু। তাছাড়া 42 হাত তো হলো না তো, সদর দরজা থেকে 38 হাত মাত্র হলো। তাই এখানেই নিশ্চয় থাকবে, না হলে আরো 4 হাত ওদিকে হতো। বুঝলাম বাবা আর যথেষ্ট রাগ করতে পারছেন না। ক্লান্ত গলায় তিনি বললেন, তুমি কি যে মাঝে মাঝে বলো তার কোনো মানে হয় না। কিসের 4 হাত কম? ওই একটা হিসেব, আপনাকে ঠিক বোঝাতে পারবো না। নিন, শুরু করতে বলুন। ভিতে প্রথম শাবলের ঘা পড়তেই আমরা সবাই ঘন হয়ে ভিড় করে গদাধরকে ঘিরে দাঁড়ালাম। গদাধর আলতো করে গাঁথনি জোর আলগা করছে, আর আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে আছি। 3 সারি ইট খসতেই ভেতর থেকে একটা চতুষ্কোণ গহ্বর বেরিয়ে পড়ল। শাবল রেখে তার মধ্যে হাত গলিয়ে গদাধর বের করে আনলো অপূর্ব সুন্দর এক দেব মূর্তি। এতদিন অবহেলায় পড়ে থেকেও তার উজ্জ্বল্য নষ্ট হয়ে যায়নি। প্রায় 1 হাত লম্বা বিগ্রহ, মাথায় ছত্র, মুখে হাসি। একই তো বলেছি, আমি তখন খুব ছোট, শিল্পের রস পরিপূর্ণভাবে গ্রহণ করার বয়স তখন হয়নি। তবু মূর্তিটাকে দেখা মাত্র মুগ্ধ হয়ে গিয়েছিলাম, মনে আছে। বাবা গদাধরের হাত থেকে মূর্তিটা নিয়ে 2 হাতে মাথার ওপর ধরে বলতে লাগলেন, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, দেবতা ফিরেছেন। কাকারা তার সঙ্গে বলতে লাগলেন, জয় জয়। কাকিমারা উলু দিয়ে উঠলেন। বাবা বিষ্ণু মূর্তি মাথায় করে বাড়ির মধ্যে নিয়ে চললেন। সেটি তখনকার মতো ঠাকুর ঘরে রাখবার জন্য পাঠিয়ে দেওয়া হলো। মেয়েরাও ভেতরে চলে গেলেন। অমরের হাত ধরে বাবা বললেন, ভাই তুমি আমাকে মার্জনা করো। জানি না তুমি কে, কোথা থেকে এসেছো, জানতেও চাই না। তোমার আশ্চর্য ক্ষমতার কথা আমি স্বীকার করলাম। যদি খারাপ ব্যবহার করে থাকি তা মনে রেখো না। সকলের অনুরোধেও অমর সেদিন আর থাকতে রাজি হলো না। বাবা শেষে বললেন, তাহলে কি এই ধরে নেব যে তুমি আমাকে মার্জনা করলে না? ছি, ও কথা বলবেন না। আমি ওরকম ভাবো ঘুরে ধরনের, এক জায়গায় 2 দিন বেশি থাকতে ভালো লাগে না। তবে একটা কথা বলে যায়, আমাদের বংশ খুব পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদপ্রত বংশ। 1 পুরুষ বাদ দিয়ে দিয়ে এই বংশে 1জন করে সাধক জন্মগ্রহণ করবেন। আপনার ভাই তো সন্ন্যাসী হয়ে গেছেন, এ পরে পুরুষ নয়। এখন যারা ছোট, এদের কারো সন্তান অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মাবে, সংসারে থেকেও সংসারই হবে না। আপনি তার জন্ম বৃদ্ধ বয়সে দেখে যেতে পারবেন। বাবা বললেন, কি করে বুঝবো সে কে? তার জন্মের সময় আকাশে এক আশ্চর্য নীল উল্কাপাত হবে, নীল রঙের আলোয় ভরে যাবে চারদিক। এখন অবশ্য তার দেরি আছে, মনে রাখবেন কথাটা। আচ্ছা, চলি তাহলে। উঠোন পেরিয়ে সদর দরজা পেরিয়ে অমর চলে গেল। সঙ্গে সে একটা রহস্যের পরিবেশ নিয়ে এসেছিল। সে চলে যাওয়ার পরও
সেটা কিন্তু থেকেই গেল। 15ই ফাল্গুন সকাল থেকে বাড়ির সবাই ঠাকুমার দিকে সতর্ক নজর রেখে বসে রইল। অমরের ভবিষ্যৎবাণী তাকে কেউ জানায়নি। তিনি ঘুম থেকে উঠে স্নান সেরে বাগানে ঘুরে ঘুরে ঠাকুর পুজোর জন্য ফুল তুললেন। তারপর পুজোয় বসলেন। পুজো হয়ে গেলে উপর হয়ে গৃহদেবতাকে প্রণাম করলেন এবং আর উঠলেন না। প্রণামরত অবস্থাতেই তার মৃত্যু হল। দাহ সেরে সন্ধ্যাবেলায় বাবা কাকারা বাইরের ঘরে এসে বসেছেন। পাড়ার লোকেরাও এক দুজন করে আসছেন। এমন সময় মাধব চৌধুরী ঘরে ঢুকে বললেন, আর্নিক সেরে আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওহে রামনাথ, বাইরে কে একজন তোমাকে ডাকছে। আমাকে বললে গিয়ে বলুন আমি এসেছি। আমার নাম অমর, আসবার কথা ছিল আজ। কে হে লোকটা? এ গ্রামে তো দেখেছি বললে মনে পড়ে না। বাবা প্রায় লাফিয়ে উঠে বাইরে গেলেন। কেউ নেই, কেউ না, কেবল ঝিমঝিম করছে আসন্ন রাত্রির আবছা অন্ধকার। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।